নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আমরা বলেছিলাম না যে মমতা ব্যানার্জি যদি কাউকে ভয় করে সেটা অমিত শাহকে করে, মোদিজিকে ভয় করে না। তো অমিত শাহ আসার পরে পশ্চিমবঙ্গে এই 31শে মে পশ্চিমবঙ্গে আসার আগেই আপনারা দেখেছিলেন যে কিভাবে বাংলাদেশি জঙ্গি জেএমবির জঙ্গি গ্রেপ্তার হওয়া শুরু হয়েছিল। তো আজকে খবর কি এলো? আজকে খবর এলো যে পশ্চিমবঙ্গ সরকার যে আমাদের সীমান্ত মানে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তের কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ার জন্য যতটুকু 500 কিলোমিটারেরও বেশি জায়গা বাকি ছিল, যেটা এই রাজ্য সরকার অ্যালট করছিল না, মানে জমি দিচ্ছিল না, সেই জমি ক্লিয়ার করে দিয়েছে। 1400 একর জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আজকে এই খবর এসছে, আমি আপনাদেরকে দেখাই। ওকে, এটা দেখুন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ধমক খেয়ে এখানে দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় জমছে বাংলায়। আমাদের পেটের ভাত থেকে রুটি রুজি সবেতেই ভাগ বসাচ্ছে এই অনুপ্রবেশকারী। সীমান্ত সুরক্ষা জোরদার করতে রবিবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। সীমান্তে কাঁটাতার দেওয়া প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্য আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। এরপরই সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর হাতে 1412 একর জমি হস্তান্তরের ছাড়পত্র দেয় মমতার মন্ত্রিসভা। শুনলেন তাহলে? তো তার মানে এটাই যে ফাইনালি জমি দিয়ে দিল রাজ্য সরকার। এবং এই জমি দেওয়ার ব্যাপারটা কিন্তু অমিত শাহজি আগেও বলেছিলেন, ঠিক আছে? অমিত শাহজি আগেও বলেছিলেন যে এই রাজ্য সরকার জমি দিচ্ছে না, এবং এটা শুধুমাত্র মানে কোনো সম্মেলন বা কোনো সভাতে নয়, উনি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকার জমি অ্যালট করছে না। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় 4000 কিলোমিটারের সীমান্ত মানে বর্ডার আছে, বর্ডার এরিয়া। তার মধ্যে 2200 কিলোমিটার শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে। তো তার 500 কিলোমিটারের বেশি জায়গা মানে পুরো ফেন্সিং ছিল না, মানে কোনো রকম কাঁটাতার দেওয়া ছিল না, কারণ মানে অ্যালট করছিল না, জমি অ্যালট করছিল না রাজ্য সরকার আমাদের। কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছে। মানে এবার বুঝতে পারছেন যে অমিত শাহ আসার ফল কি, এসে কি হয়েছে, কাকে ধমক দেওয়া হয়েছে, কাকে থ্রেট করা হয়েছে, কি হয়েছে সেটা আপনারা জানেন। এবং এই জন্যই অমিত শাহকে ভালো লাগে। এবং কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিলেন প্রধানমন্ত্রীকে যে অমিত শাহকে আপনি আটকান, ঠিক আছে? তো ভয় যদি উনি কাউকে করেন বিজেপিতে, তাহলে অমিত শাহকেই করেন, সেটা আমরা জানি। আপনারাও মানে এক কথায় জেনে রাখুন যে সত্যি আমাদের মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অমিত শাহজিকে ভয় করে। এবার আমরা আপনাদেরকে কিছু দেখাতে চাই, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি, এটা আমরা অ্যাড টু স্ক্রিন করে দিলাম, এটা আপনারা দেখলেন, ঠিক আছে? যেখানে এখানে যদি আমি দেখাই, তো এখানে এই সীমান্তের কাঁটাতারের ব্যাপারে মানে কাঁটাতার দেওয়ার ব্যাপারে এখানকার লোকাল মানুষ, সাধারণ মানুষ কি বলছে সেটা আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে আমি এটাকে এখান থেকে স্ক্রিন শেয়ার করলে হবে না, মানে অ্যাকচুয়ালি এটা কি হবে, সাউন্ডটা শোনা যাবে না। তো আমি যাতে সাউন্ডটা শোনা যায় সেটার ব্যবস্থা করছি। 1 সেকেন্ড একটু ওয়েট করবেন। এখানে দেখুন, স্বার্থে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে আছি যাতে এখানকার অনুপ্রবেশকারী বন্ধ হয়, যাতে এখানকার ভারতের সম্পদ লুট না করা হয়, যাতে পশ্চিমবঙ্গ থ্রো সারা ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ না হয়। তার জন্য এলাকাবাসী বারবার অনুরোধ করছে যে আমাদের টাকা চলে এসেছে, কিন্তু রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করছে না। অনুপ্রবেশে নাজেহাল স্থানীয়রা। তাহলে শুনলেন যে লোকাল মানুষ কি বলছে। লোকাল মানুষ এটাই বলছে যে এতে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একমত, এর সঙ্গে সম্মতি দিচ্ছি, এবং আমরা চাই না যে বাংলাদেশ থেকে কোনো রকম অনুপ্রবেশকারী আমাদের দেশে ঢুকুক, আমাদের সম্পদ লুট করুক বা আমাদের জায়গা জবরদখল করুক। সেটা একদম ক্লিয়ারলি এখানকার মানুষজন বলছে। এবার এবং শুধুমাত্র এটা হচ্ছে না, এটা আজকে কি হয়েছে, আমাদের মালদা বর্ডার দিয়ে এক বিএসএফ বর্ডারে, যেখানে ফেন্সিং নেই মেনলি, তো সেখানে বিএসএফ ছিল, তো সে বিএসএফ কে
ওই বাংলাদেশিরা মানে তুলে নিয়ে গেছে। তো আমি সেটার ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। তো এক সেকেন্ড, আমি স্ক্রিন শেয়ার করছি। এটা দেখুন, আপনারা শুনতে পাবেন হয়তো, আমি সাউন্ড দিচ্ছি। কি অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং তার সঙ্গে কিভাবে ব্যবহার করছে সেটা একবার দেখুন, ঠিক আছে? প্রথম থেকে দেখুন। কোনো কথা বলবি না, তুই কি হিরো আসছে তখন নিষেধ করলো না তো সব आदमी लोग अच्छा है, दूसरी जगह में होगा तो तेरा गांठ छोड़ देगा साले। आदमी लोग अच्छा है, जाते ना तुम दोनों ने तो कर रहा था, मैंने तुम दोनों को তো আমি আর দেখাচ্ছি না। তো আপনারা দেখতে পেলেন যে ওখানে কি হয়েছে, ওখানে আমাদের যে বিএসএফ এর জওয়ানকে ওরা ধরে নিয়ে গেছে, তারপর তাকে গাছে বেঁধেছে, যে তার সঙ্গে কিরকম ভাবে বদতমিজি করছে বা কিরকম মানে ব্যবহার করছে সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো মেন কথা হচ্ছে ফেন্সিং খুবই দরকার, এবং এটা আমাদের মানুষরা কিন্তু বুঝতে পারছে যে এই ফেন্সিং, ওখানে যেমন আমরা দেখালাম আপনাদেরকে যে লোকাল মানুষ এর পুরো সাপোর্টে আছে এবং ওরা চায় যে এরকম মানে ফেন্সিং সম্পূর্ণভাবে হোক, মানে কোনো জায়গা যেন ওরা মানে টপকে না আসতে পারে, পুরো বর্ডার যেন ফেন্সিং করা হয়। তো তাতে কি হবে, এরকম কোনো প্রবলেম হবে না। আমাদের বিএসএফ প্রপারলি আমাদের এরিয়াতেই থাকবে, বা আমাদের ওদের জায়গা, মানে কিছু কিছু জায়গা এমন হয়ে আছে যেখানে ফেন্সিং নাই এবং কিছু নদী নালা এমন খালাখন্দ টাইপের হয়ে আছে, অনেক সময় এদিকের মানুষ ওদিকে চলে যায়, ওদিকের মানুষ এদিকে চলে আসে। সো এই প্রবলেম যাতে না হয়, আজকে আমাদের এই বিএসএফ এর জওয়ানকে যে হেনস্থা হতে হচ্ছে ওদের মানে কাছে, তো সেটা যাতে না হয় সেই দিকটা খুব জরুরি, এবং এটা একমাত্র সম্ভব যখন সম্পূর্ণভাবে ফেন্সিং হবে তখনই, ঠিক আছে? তো এই ফেন্সিং এর জন্য আমাদের মানে বিএসএফ আর কি কি করছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি স্ক্রিন শেয়ার করছি, আমি অন্যান্য স্লাইড গুলো আপনাদেরকে সামনে নিয়ে আসি। ওকে, এবার দেখুন, আমি আপনাদেরকে এটা দেখালাম, তো সরি, এবার দেখুন আজকে কি হয়েছে এই খবরটা। হ্যাঁ, তো এটা দেখুন, এই খবরটা দেখুন, বিএসএফ 6 ডিআরডিও টেক টু মনিটর 113 কিলোমিটার বাংলাদেশ বর্ডার ইন সুন্দরবন। তো সুন্দরবনের এরিয়াতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ইনফিল্ট্রেশন হয় বা ওর মধ্যে অনুপ্রবেশ ঘটে, মানে অনুপ্রবেশ করানো হয় বাংলাদেশিদের তরফ থেকে, এবং দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকা দিয়ে পুরো একটা সিস্টেম, ইকোসিস্টেম তৈরি হয়ে আছে, যার মধ্যে দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হয় ভারতে, ঠিক আছে? তো এর মধ্যে আমাদের এখানে যে রুলিং পার্টি আছে তাদেরও বিভিন্ন মানে দাদা বা নেতা, মন্ত্রী বা এমএলএ সমস্তই জড়িত আছে। হ্যাঁ, পুরো একটা ইকোসিস্টেম কাজ করছে, তাদেরকে নিয়ে আসা, তাদেরকে এখানে থাকতে দেওয়া, তাদের পুরোপুরি পরিচয়পত্র বানানো, সবকিছু এখানকার মানে রুলিং পার্টির দাদাদের মদতে এগুলো হয়, ঠিক আছে? তো বিএসএফ কি করছে, ডিআরডিও জানেন আমাদের ডিফেন্স রিসার্চ অ্যানালিসিস উইং আছে, তার ম্যানুফ্যাকচারার হচ্ছে ডিআরডিও, খুব বড় একটা আমাদের অর্গানাইজেশন ভারত সরকারেরই, যেটা ডাইরেক্টলি পিএমও প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে থাকে। তো ওরা কি করে আমাদের ভারতীয়দের মানে ভারতীয় সেনার জন্য, ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সির জন্য বিভিন্ন রকম নতুন নতুন টেকনোলজি কি করে তৈরি করে বা ইনভেন্ট করে। তো সেই ডিআরডিওর বিভিন্ন টেকনোলজির সহায়তা নিচ্ছে সুন্দরবন বর্ডারে সার্ভিলিয়েন্সের জন্য। মানে সুন্দরবন আপনারা জানেন এমনিতেই জলা জায়গা, এবং ওখানে ম্যানগ্রোভ অরণ্য আছে, এবং ওই জায়গাটাতে সার্ভিলিয়েন্স করা মানে সম্পূর্ণ নজরদারি করা খুব কঠিন, ঠিক আছে? কারণ ওখানে পার্মানেন্ট পোস্ট বানানো সম্ভব নয়, পুরো ফেন্সিং করা মানে বর্ডারে কাঁটা তার দিয়ে ঘেরাও সম্ভব নয়, এমন একটা এরিয়া। তো ওখানে সার্ভিলিয়েন্সের জন্য
কি আমরা ডিআরডিওর কাছ থেকে কি টেকনোলজি নিচ্ছি সেগুলো দেখুন। তো ডিআরডিওর কাছ থেকে আমরা নিচ্ছি ইন্টিগ্রেশন অফ ড্রোনস, ঠিক আছে, ড্রোনস নিচ্ছি, গ্রাউন্ড বেস রেডার্স, গ্রাউন্ড বেস মানে গ্রাউন্ডে থাকা রেডার নিচ্ছি, ঠিক আছে, আর নিচ্ছি স্যাটেলাইট ইমেজিং টেকনোলজি নিচ্ছি, মানে স্যাটেলাইটের থ্রুতে মানুষদেরকে ট্র্যাক করা, মানে কারা ঢুকছে কি বেরোচ্ছে এইসব ট্র্যাক করা, ক্লোজ সার্কিট টিভি সিস্টেম নিচ্ছি, অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড মনিটরিং সিস্টেম আমরা ডিআরডিওর কাছে থেকে নিচ্ছি এই বাংলাদেশি অনুপ্রবেশ আটকানোর জন্য বা জিহাদি টেররিস্টদেরকে যেগুলো ইনফিল্ট্রেশন করানো হচ্ছে আমাদের দেশে সেগুলোকে আটকানোর জন্য, ঠিক আছে। এবার শুধুমাত্র এটাই নয়, আমাদের মানে বিএসএফ আরো কি করেছে, এখানে দেখুন, বিএসএফ has approached the government of West Bengal for land to construct 7 observation tower in Sundarban area, ঠিক আছে। তো সুন্দরবন এরিয়াতে পর্যবেক্ষণের বা নজরদারির জন্য এরকম 7টি অবজারভেশন টাওয়ার বানানোর জন্য ল্যান্ড চেয়েছে, ঠিক আছে। এর থেকেও অনেক উঁচু হবে, লম্বা হবে, এবং এটা সুন্দরবন এরিয়াতে নয়, জাস্ট দেখানোর জন্য এই ছবিটা আছে। তো সার্ভিলেন্সের জন্য কিছু ওয়াচ টাওয়ারও বানানো হবে, তার জন্য ল্যান্ড এই স্টেট গভর্নমেন্টের কাছে চাওয়া হয়েছে, ঠিক আছে। সো এই সব কিছু চলছে এবং এই ডেভেলপমেন্ট গুলো হয়েছে অমিত শাহ আসার পরে। তো এই জন্যই আমরা বলছিলাম যে অমিত শাহর হাতে মানে ভালো জাদু কি ছড়ি আছে। অমিত শাহর হাতে ছড়ি দেখলে এই রাজ্যের মানে অ্যাডমিনিস্ট্রেশন হোক বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা এই রাজ্যের সরকার হোক ঠিক লাইনে চলে আসে। তো এবার আমি আপনাদেরকে আরো একটা ইয়ে দেখাতে চাই যে এর মধ্যে আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম পরশুদিন, যে আমরা কিভাবে বাংলাদেশি ইনফিল্ট্রেটর যারা ইলিগাল বাংলাদেশি আছে, অবৈধ অনুপ্রবেশকারী আছে, তাদেরকে কিভাবে রাতের অন্ধকারে অজান্তে সীমা পারে লাত মেরে ভাগিয়ে দিচ্ছি। মানে এক কথায় মানে গেট খুলে তাদেরকে নো ম্যান ল্যান্ডে ফেলে দিচ্ছি, মানে যেখানে কোনো মানুষ নেই বা এমন জায়গায় যেখানে কোনো নজরদারি চলছে না সেই সব জায়গায় ফেলে দিচ্ছি। সেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যদি কেউ না দেখে থেকেছেন আমি সেই ভিডিওর লিংক এই লাইভ স্ট্রিমিং এর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখুন আজকের খবর হলো 5 সীমান্তে আরো 71 জনকে পুশিং, এইসব জিনিস চলছে। আজকের খবর 4 জুন 2025 খবর, ঠিক আছে। তো 5 সীমান্ত বর্ডারে আরো 21 জনকে আমরা পুশিং করে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখুন গত 24 ঘন্টায় ময়মনসিংহ, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ নাকি, আচ্ছা, ঠাকুরগাঁও আর লালমনিরহাট, এই 5টি সীমান্ত দিয়ে আমরা 71 জনকে বাংলাদেশে পুশিং করে দিয়েছি। তো আমাকে যারা কমেন্টে লিখছিলেন যে এইসব ভুলভাল খবর, এইসব বাজা খবর, এগুলো তো আমি আপনাদেরকে এমন নয় মন গড়া কিছু বলছি, আমি আপনাদেরকে যখনই কোনো কিছু বলেছি বা যা কিছু ক্লেম করেছি তার পিছনে আমি হয় কোনো নিউজ ক্লিপিং দেখিয়েছি, কোনো আপডেটস দেখিয়েছি বা কোনো নিউজ মিডিয়ার টুইটস দেখিয়েছি। সো অথেন্টিক সোর্স থেকে কোনো নিউজ পেয়েছি তবেই কিন্তু আমি দেখিয়েছি, তাছাড়া দেখায়নি। তো এখানেও আমি আমার মুখে কথা বলছি না, আমি এখানে কোট করে দেখাচ্ছি। দেখুন কালের কণ্ঠের এটা মানে নিউজ রিপোর্টিং, ঠিক আছে, যে 24 ঘন্টার মধ্যে আমরা সরকারিভাবে 71 জনকে পুশিং করে দিয়েছি। এবার ভাবুন এই সংখ্যাটা বেসরকারিভাবে কত। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সংখ্যাটা এর 50 গুণ বেসরকারিভাবে, মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে। এরপর ভাবুন আমাদের সব থেকে বেশি পুশিং করা হচ্ছে বাংলাদেশে আসাম বর্ডার দিয়ে, ত্রিপুরা বর্ডার দিয়ে, যেখানে বিজেপির সরকার আছে, যেখানে ফেভারেবল গভর্নমেন্ট আছে। তো তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে সরকারি খবরে যদি 24 ঘন্টাতে আপনি দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টাতে 71 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো তাহলে ভাবুন বেসরকারি এই হিসাবে এটা কত জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই ব্যাপার স্যাপার চলছে এবং ভারতের মধ্যে ধরুন 3 থেকে 5 কোটি যে বাংলাদেশি আছে তাদেরকে একদিনে তো পাঠানো সম্ভব নয়, এটা আগামী 10 বছরের প্রজেক্ট, অন্তত 10 বছর ধরে এই মিশন, এই ড্রাইভ চলবে বাংলাদেশিদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে মানে ওদের দেশে পাঠানো।
সো অ্যাটলিস্ট 10 মিলিয়ন মানে 1 কোটি করে মানুষকেও যদি মানে পাঠানো হয়, তো তাহলে মানে বছরে যদি 1 কোটি করে মানুষকেও পাঠানো হয়, তো তাহলেও মোটামুটি পাঠাতে আমাদের 5 বছর সময় লাগবে যদি 5 কোটি ধরি, এবং তার থেকে যদি সংখ্যা বেশি হয় তো তাহলে আরো সময় লাগবে। তো একদিনের প্রজেক্ট তো নয়, কিন্তু ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট এর ব্যাপারে সিরিয়াস এবং কাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো বেশ ইন্টারেস্টিং একটা খবর ছিল যে আমাদের রাজ্য সরকার ল্যান্ড ক্লিয়ার করে দিয়েছে, 1400 একর জমি দিয়ে দিয়েছে বিএসএফ কে, এবং সেটা অমিত শাহ আসার পর, অমিত শাহ ডান্ডা পড়ার পরই হয়ে গেছে। ঠিক আছে, রবিবার ডিসিশন নেওয়া হয়েছে মানে নিজেদের কোর কমিটির বৈঠকে। ঠিক আছে, তো এই তো হলো ব্যাপার স্যাপার। তো ব্যাপার স্যাপার যদি এই হয়, তো তাহলে আপনি বুঝুন যে অমিত শাহ কতটা ইম্পর্টেন্ট, এবং এই 26-এর ইলেকশনের দায়ভার যদি অমিত শাহ নিজের হাতে নিয়ে নেয়, তো তাহলে জিনিসটা কি হতে পারে, কোন জায়গায় ঠেকতে পারে। ঠিক আছে, তো এই এতটুকুই আমার বলার ছিল, দেখানোর ছিল, যে যতটুকু দেখানোর ছিল আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম। এবার আমরা একে একে কমেন্টের উত্তর দেব। ঠিক আছে, তো প্রথম কমেন্ট আসছে রমেন দাদা, কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলাম? বাড়িতেই ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম না, এর আগেও বলেছি, ব্যক্তিগত কারণের জন্য ভিডিও বানাচ্ছিলাম। পরের জয়নিতাই লিখছে হাই হাই। বিকাশ বেরা বলছে জয় হিন্দ ভাই। উজ্জ্বল দেওয়ার বলছে হ্যান্ডস আপ, মানে থামস আপ। ওকে ওকে, বিকাশ বেরা বলছেন জয় ভারত জয় ভারত। শুভজিৎ বলছে দাদা তুমি কোথায় থাকো আজকাল? কোথায় আর থাকবো ভাই, বাড়িতেই থাকি, আর কোথায় থাকবো। তোমাকে পাওয়া যায় না কেন? পাওয়া যায় না কারণ ব্যক্তিগত কারণ আছে। পশ্চিমবঙ্গে থেকে এই মানে এরকম চ্যানেল চালানো তো সুবিধা নয় না, এখানকার পরিস্থিতি তো জানেনি। তো এখানে এরকম মানে চ্যানেল চালানো খুব একটা সুবিধার নয় বা খুব সহজ নয়, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক রকমের ব্যাপার থাকে, আমি সেগুলো ডিটেলে বলতে চাইছি না। তো বুঝতেই পারছেন প্রবলেম ছিল, সেই জন্য আমি ভিডিও বানাইনি। বিগত 5 বছর ধরে, 5 মাস ধরে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম, বাট এখন অ্যাক্টিভ আছি আপনাদের আশীর্বাদে। শুভজিৎ বলছেন ডেমোগ্রাফিক সিচুয়েশন খুব খারাপ। হ্যাঁ অবশ্যই ডেমোগ্রাফিক সিচুয়েশন খুবই খারাপ, এবং বিগত মানে 5 বছর ধরে যেটা একটা প্রবল আকার ধারণ করেছে, সেটা শুরু বা সূচনা এই সরকারের আমলে হয়নি। বিগত 50 বছর আগে থেকে এর কাজ শুরু হয়েছে, বাম আমল থেকে। এর জন্য আমি মনে করি, আপনার মনে হতে পারে, দেখুন আজকে প্রবলেমটা, এই ডেমোগ্রাফিক চেঞ্জেস এর প্রবলেমটা প্রকট হয়ে দাঁড়িয়েছে। আজকে রোগটার মানে এফেক্ট আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু রোগ আজ শুরু হয়নি, রোগ শুরু হয়েছে জ্যোতি বসুর আমলে। সব থেকে বড় কালপ্রিট হচ্ছে জ্যোতি বসু বামপন্থী অ্যান্টি ন্যাশনালস, ওই অ্যান্টি ন্যাশনালদের সময় এ শুরু হয়েছে। সো আজ সেই রোগটার মানে আপনি ইফেক্টস দেখতে পাচ্ছেন, কিন্তু এর আসল সময় মানে যে সময়ে অবাধ মানে ইনফিল্ট্রেশন হয়েছে, সেটা হচ্ছে বাম আমল। ঠিক আছে, ওই যে 35 বছর ধরে মানে ভোট ব্যাংকের জন্য এত বেশি বাংলাদেশিদেরকে ঢোকানো হয়েছে পশ্চিমবঙ্গে, তার জন্য শুধুমাত্র একমাত্র বামপন্থী মানে বাম সরকার দায়ী, জ্যোতি বসু দায়ী। অশোক বিশ্বাস, আমি এমন বলছি না যে মানে এর জন্য বর্তমান সরকারের কোনো দোষ নেই বা এরা করাচ্ছে না, অবশ্যই করাচ্ছে, কিন্তু সূচনা এখানে নয়, সূচনা আজ থেকে 50 বছর আগে। আমি মানে এদেরকে ধোয়া তুলসী পাতা বলছি না, এ তো চলছেই, এ তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, অশোক বিশ্বাস বলছেন ডাইনি বিসি জল্লাদ দোষী বর্বর সুর্পনখা। আচ্ছা, এই অ্যাডজেক্টিভ গুলো আপনি যদি দিতে চান দিতেই পারেন, কিন্তু আমি ওপেন প্ল্যাটফর্মে মানে এরকম কথা বলবো না। ঠিক আছে, সব ঠিক আছে, আমরা সবাই জানি কে কি রকম, বাট আমি ওপেন প্ল্যাটফর্মে বলছি না। সো আজকের কমেন্ট এতগুলোই ছিল, আজকে খুব বেশি কমেন্ট ছিল না, কালকে অনেক বেশি কমেন্ট ছিল। এনিওয়ে, আপনাদের কি মতামত বা আপনারা শুনে কেমন লাগলো, বা আপনাদের যদি আজকের এই যে মানে ল্যান্ড দেওয়ার ব্যাপারে, পশ্চিমবঙ্গ সরকারের তড়িঘড়ি ল্যান্ড দিয়ে দেওয়া, অমিত শাহ এসে ধমকি দেওয়ার পরে বা থ্রেট করার পরে,
তো এই সিচুয়েশন সম্পর্কে আপনাদের কি মতামত আছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রি 9:30টার সময়। ততক্ষণের জন্য আমি আপনাদের কাছে বিদায় নেব। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।